স্যার বই লাগবে না দ্বিতীয় সূত্রটি হলো একটি বর্তনী, ঠিক আছে? আমরা একটা বর্তনী চিন্তা করি। ঠিক আছে, R1 R2 একটি বদ্ধ বর্তনীর প্রথম কথাটা হলো একটি বদ্ধ 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 কেন? তোমার এখান থেকে তড়িৎ চালনা শুরু হয়, ঠিক আছে? যেহেতু এটা পজিটিভ নেগেটিভ তড়িৎ পরিচালিত হয় থেকে দিকে, ঠিক আছে? জি স্যার। তাহলে ঠিক আছে, আমরা যদি তড়িৎ প্রবাহটাকে ধরি আই, কি ধরবো? আই। বদ্ধ বর্তনীর রোধ R1 R2 না তো রোধ? জি স্যার। বদ্ধ বর্তনীর রোধগুলো এবং তাদের আনুষঙ্গিক প্রবাহ গুণফল, মানে কি? রোধগুলো এবং তার আনুষঙ্গিক প্রবাহের গুণফল, যেমন আমরা চিন্তা করি R1 I অথবা IR1, ঠিক আছে? জি স্যার। এবং IR2, ঠিক আছে? জি স্যার। কি বলছে? কোন একটা বদ্ধ বর্তনীর তড়িৎ বর্তনীর রোধসমূহ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি IR1 প্লাস IR2 তাদের তড়িৎচালক শক্তির সমান। তাদের কি? তড়িৎচালক শক্তি সমান। এটাই হলো কি কিরশফের দ্বিতীয় সূত্র। তোমার বই কি বলছে দেখো। স্যার, কোন আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে একটা বদ্ধ বর্তনী কি এই এরকম ধরো আমরা এখান থেকে প্রবাহ শুরু করলাম, হ্যাঁ, আবার এই পর্যন্ত আসলো, এটাই হলো বদ্ধ বর্তনী। কিন্তু এখানে যদি একটা এক্সট্রা তার থাকতো, এটা কি বদ্ধ বর্তনী হইলো? না স্যার। এখানে যদি আরেকটা বর্তনী যুক্ত করে দেয়, এটা কি বদ্ধ বর্তনী? এর পুরোটা ধরলে হবে বদ্ধ বর্তনী? না স্যার, হবে না। তোমার যে কোনো একটা লুপ নিতে হবে। ধরো যদি তুমি এইটা নাও, ঠিক আছে, এটা একটা বদ্ধ বর্তনী। যদি এইটা না নিয়ে শুধু এটা নাও, এটা একটা বদ্ধ বর্তনী। এটা বুঝছো? জি স্যার। মানে একটার ভিতরে থাকতে হবে। যেমন স্যার এখন এইটা না থাকলো, এই যে আচ্ছা, এখানে এটা হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ যাই আমরা। এটা কি সমবায় স্যার? এটা স্যার সমান্তরাল। এটা হলো R1, এটা হলো, আর এটা হলো গুণ I, ঠিক আছে? এটা হলো I1, এটা কি I2। যেহেতু এখানে এই যে এই বিন্দুতে I প্রবাহটা দুই ভাগে ভাগ হয়ে যাইতেছে, জি স্যার। একটা হলো I1, একটা হলো I2। তাহলে I1 যাচ্ছে R1 এর ভিতর দিয়ে, I2 যাচ্ছে R2 এর ভিতর দিয়ে। এখন এখানে তোমার দুইটা অনেকগুলো বদ্ধ বর্তনী তৈরি করা যাবে। একটা বদ্ধ বর্তনী হলে এরকম, আমরা যদি মার্কিং করি, ঠিক আছে, A B C D, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা বদ্ধ বর্তনী তৈরি করতে পারি এইভাবে, A জি স্যার, B R2 C D A, ঠিক আছে? কি বলছি? A B R2 মানে কি? এই যে এটা A B R2 C D আবার A, তাহলে এটা একটা বদ্ধ বর্তনী হয়ে গেল না? জি স্যার। ঠিক আছে, একটা হলো। আরেকটা বানাইতে পারি A B R1, তারপর এটা বাদ। আমরা প্রথম যে বর্তনীটা R2 সহ নিলাম, A B R2 C D A, এক্ষেত্রে কিন্তু R1 নেই। জি স্যার। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা R1 কাউন্ট করবো না। আর সেকেন্ড আর বদ্ধ বর্তনী যদি নিই, এইভাবে নিই A B R1 C D A, তাহলে এটা একটা বদ্ধ বর্তনী হয়ে গেল। জি স্যার। ক্লিয়ার? আর আমরা এই কিচ্ছু নিলাম না, আমরা যদি শুধু R1 R2 নিতে পারবো, R1 এবং R2 বদ্ধ বর্তনী। স্যার আমরা মানে মোট নিচ্ছি কয়টা? এখানে তোমার এসে সুযোগ সুবিধা মতো নিতে পারবে, ঠিক আছে? তোমার কাজ হলো কিশোর সূত্রের সাহায্যে তোমার যেটা চাইবে ওইটা তোমার নির্ণয়ের জন্য তুমি যতটুকু চাও তুমি বর্তনী, যে বর্তনীটা চাও তুমি নিতে পারবে। স্যার মানে এই জায়গায় কয়টা নিচ্ছি? মানে দুইটা তো নিচ্ছি। হ্যাঁ, এখন তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো, যদি তোমাকে বলে তড়িৎ প্রবাহ বের করো I1 এবং I2 এর
তড়িৎ প্রবাহ বের করো কিরশফের সূত্রের সাহায্যে। জি স্যার। তাহলে তুমি প্রথমেই যাবা যে আমি একটা যে কোনো একটা বদ্ধবর্তনী আগে নিয়ে নিই, ঠিক আছে। প্রথমে কি করব যে আমরা এই বিন্দুতে, ঠিক আছে, এটা ধরো একটা বিন্দু আমরা ই নেই, এইটা একটা বিন্দু আমরা নিব কি এফ। আমরা প্রথমে এখন এই বর্তনীটা আমরা কিরশফের সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করি, দেখি আসলে কিভাবে কিরশফের সূত্রটা কাজ করে নাকি। জি স্যার। এটা তো বুঝছো, দ্বিতীয় সূত্রটা তো বুঝছো। দ্বিতীয় সূত্রটা কি বলছি, আবার একটা বদ্ধবর্তনীতে রোধ, বিভিন্ন অংশের রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহ, আনুষঙ্গিক প্রবাহ কি তা এই যে আই। জি স্যার। এবং এই আনুষঙ্গিক প্রবাহগুলোর গুণফল এবং কোনো বর্তনী, কোনো একটা বদ্ধবর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক গুণফলের, আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। আমার রোধ যেহেতু দুইটা, আমরা দুইটার সাথে আনুষঙ্গিক প্রবাহ মানে কি তড়িৎ প্রবাহ আই, এটার গুণফল করছি প্রথমে, এটার সাথে এটা গুণফল করছি, এবং এদের বীজগাণিতিক সমষ্টি বর্তনীতে যেটা প্রদত্ত তড়িৎ চালন শক্তি আছে তার সমান হবে। এখানে একটা আছে যেহেতু একটা সমান, এখানে যদি দুইটা থাকতো E1 + E2 হয়ে যেত, বুঝছো। এখানে যদি আমি আরেকটা তড়িৎ চালন শক্তি দিয়ে দিতাম তাহলে কি হইতো, এটা স্যার একটা কিভাবে আছে মানে তড়িৎ চালন শক্তি একটা না, এই যে তোমার শুধু ই দিছি না আমি, ও তোমরা শুধু ই দিছি না আমি, এজন্য শুধু ই মানে ব্যাটারি স্যার একটা থাকে, একটা থাকবে না মানে সোজা। তোমার যদি বর্তনীতে তোমার যদি একটা থাকে, এখানে দেখো এই যে দেখো শুধু একটা ই দিছে না। জি স্যার। একটাই, আমরা এখানে এই সেম একটাই ধরে আমরা সমাধান করার চেষ্টা করতেছি। এখন এটার ক্ষেত্রে তো স্যার দুইটাই তো নেন, এই যে এই দিছি মানে তড়িৎ চালন শক্তি একটা না। জি স্যার। একটাই। আচ্ছা, এই বর্তনীটা আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমে কি লিখবো দেখো, এইভাবে কিন্তু তোমার অঙ্ক করতে হবে। প্রথমে দিবা এই যে ই বিন্দুতে, কি বিন্দুতে, ই বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করে, ঠিক আছে। প্রথম সূত্রটা কি এখন বলো, এই বিন্দুতে আমরা যদি কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে স্যার স্যার I1 R1 + I2 R2। প্রথম সূত্রটা কি ছিল স্যার I1 R না মনে নাই, বুঝাইছিলাম যে জি স্যার I সমান একটা দিয়ে আসে প্রবাহ, দুইটা দিয়ে বের হয়ে যায়। তাহলে এই বিন্দুতে প্রবাহ আসতেছে কোনটা দিয়ে, স্যার এই দিয়ে স্যার। বেটা দেখ খেলো কোন প্রবাহটা আসতেছে, স্যার I1 I1 নাকি আই আসতেছে, এই যে আই, ও জি স্যার আই আসতেছে না। জি স্যার। এই বিন্দুতে যাচ্ছে কি কি স্যার I1 এবং I2 দিকে, I1 এবং I2 যাচ্ছে। জি স্যার। তাহলে কি কি হবে বলো, স্যার I সমান I1 + I2, I সমান I1 + I2। তাহলে বুঝছো, জি স্যার। ক্লিয়ার। তাহলে এই বিন্দুতে আমরা কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করছি, তাহলে এটা আমরা দিব 1 নং সমীকরণ, 1 নং, জি স্যার। ঠিক আছে। তারপর নিব এখন বর্তনী, আমরা নিব দ্বিতীয়, আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হলে প্রথমে আমাদের শর্ত কি নিতে হবে, বর্তনী নিতে হবে, বদ্ধ বর্তনী নিতে হবে। জি স্যার। বদ্ধ বর্তনী আমরা বানাই এ বি ই R2 F C D A তে। তুমি যেখানে শুরু করছিলাম এখানে এসে শেষ হবে, কিন্তু তুমি যদি এই ই আর এফ না নাও, তুমি এইভাবে নিবা এ বি R2 C D A তে। তাহলে তুমি যেটা দিয়ে শুরু করছো, এ দিয়ে শুরু করছো না, পরে কি বলো স্যার বি, বি পরে স্যার পরে স্যার ই, এইটা বাদ দে, বাদ হইতে পারে, সমস্যা নেই। জি স্যার। R2 ডিরেক্ট R2 তে চলে গেল, জি স্যার। R2 পরে সি। স্যার এটা বাইর করতেছি কি না, এটা হলো আমরা বদ্ধবর্তনী নিজেরা বানাই, মানে এইটা আমাদের প্রথম কাজ হলো বদ্ধবর্তনী ধরা, যে এইটা হলো আমার বদ্ধবর্তনী, বুঝছো। এই বদ্ধবর্তনী আমরা ধরতেছি সি, সি এর পরে আচ্ছা ডি, ডি পরে আবার এ তে, জি স্যার। এ তে যাব, এ তে। এখন কি দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, এখন তোমার এইটা নাই, ও ঠিক আছে, শুধু এটা আছে। তাহলে বলো দেখো এটার মধ্যে এটার প্রভাব কি, R2 এর প্রভাব কি, R2 এর প্রভাব কোনটা স্যার R2 দেখে বলো, R2 এর ভিতর দেখুন প্রভাব যাচ্ছে স্যার I2, জি স্যার। তাহলে রোধ এবং তার আনুষঙ্গিক প্রভাব, তাহলে কি I2 * R2 হইল, জি স্যার। রোধ এবং তার আনুষঙ্গিক প্রভাবের গুণফল হইল। আরো কোনো প্রভাব রোধ আছে এখানে, না স্যার। এটা সমান হবে ই। স্যার উপরেরটা ক্ষেত্রে দুইটা হয়েছে, এটার মধ্যে একটা কেন,
কোনটার ক্ষেত্রে দুইটা হয়েছে? স্যার এই যে দুইটা কারণ এই যে দেখো এটা এই দুইটার ভিতর দিয়ে কোন প্রভাব যাচ্ছে? R1 এবং R2। এই R1 আর R2 ভিতরে শুধু আই যাচ্ছে না? জি স্যার। তুমি যদি তাহলে আমি পুরোটা একটা বদ্ধ বর্তনী ধরে নিছি। আর স্যার এটার ক্ষেত্রে হইছে না কারণ একটা লাইন আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে কি এই রোধ ছাড়া আর কোন রোধ আছে? না স্যার। তাহলে তুমি কিভাবে নিবা? জি স্যার। ক্লিয়ার? মানে R1 আমরা বাদ দিছি। R1 কেন? আমরা কারণ এই R2 নিয়ে বদ্ধ বর্তনীটা তৈরি করছি। জি স্যার। ক্লিয়ার? স্যার এটা বুঝবো কিভাবে যে R2 দিয়ে যে তুমি যে বর্তনী নিবা এটা তোমার, বললাম না এটা তোমার ইচ্ছা, তুমি যদি চাও এভাবে নিতে পারো। এই যে জি স্যার। এই যে এভাবে যদি নাও A B R1 জি স্যার। C D E তে E A তে, ক্লিয়ার? তাহলে তুমি R1 ধরতে পারতেছ, I1 × R1 = E। জি স্যার। বিষয়টা বুঝছো? জি স্যার। ক্লিয়ার করো। বুঝছো কি? এটাই সূত্র, মানে দ্বিতীয়, মানে কারশফের। এটা হলো কারশফের কোন সূত্র? দ্বিতীয় সূত্র। না প্রথম কোন সূত্র? সরি, এইটা হলো কারশফের দ্বিতীয় সূত্র। হ্যাঁ, কিন্তু স্যার এনে প্রথম সূত্রকে প্রয়োগ করছি। এইটাই তো দেখবা, অঙ্কের চলার সাথে সাথে দেখবা। ক্লিয়ার? জি স্যার, মানে দুইটা ধরলে প্রথম সূত্র মানে প্রয়োগ করা লাগবে, দুই দিক থেকে স্যার লেগে। হ্যাঁ আর স্যার একটা যদি করলে এটা হলো, তাহলে এটা আমরা 2 নং দিই, ঠিক আছে? জি স্যার। তারপর আমরা ভিতরে প্রয়োগ করি, ধরে নিই E R1 জি স্যার। F R2 আবার E তে। জি স্যার। এটা আমরা একটা বদ্ধ বর্তনী ধরে নিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে E R1 F R2 E তে। ক্লিয়ার? কি হবে দেখো, হিসাব করো। এখন এইটার ক্ষেত্রে একটা জিনিস আছে, এটা কিন্তু একটু বুঝো। জি স্যার। যখন তুমি ঘড়ির কাঁটার দিকে হিসাব করবা, জি স্যার। বর্তনী ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে কিভাবে দেখো, আমরা যে ঘড়ির কাঁটাটা এইভাবে ঘুরে আসি, ঠিক আছে? এইভাবেই তো ঘুরে। জি স্যার। তাহলে কোন প্রভাবটা এটার দিকে আছে? এই প্রভাবটা না? জি স্যার। দেখো এই প্রভাবটা এই ঘড়ির কাঁটার দিকে যেতেছে না? জি স্যার। এটা যে এদিকে যাবে, এটা কি ঘড়ির কাঁটার দিকে না? জি স্যার। বুঝতেছো? স্যার এটাকে যদি তুমি প্লাস ধরো তাহলে ঘড়ির কাঁটা যেটা বিপরীতে যাবে মাইনাস, এটা হবে মাইনাস। তবে দেখো এটাকে যদি I1 যদি তুমি পজিটিভ ধরো, তাহলে I2 কি ধরতে হবে? নেগেটিভ। কেন? কারণ I2 যেহেতু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, I1 কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এটা হবে কি? নেগেটিভ। তাহলে আমরা ধরে নিব I1 এর প্রভাব, এই রোধ কোনটা? R1 পরে মাইনাস I2 R2 = 0। কেন 0 দিলাম স্যার? কারণ দুইটা তো। কেন 0 দিলাম? কারণ আমরা যে এই যে বদ্ধ বর্তনীটা নিছি, এটার মধ্যে কোনো তড়িৎ চলো শক্তি সংযোগ আছে? না স্যার। দেখো আমরা তো শুধু এইটুকু নিলাম, এইটুকু কিন্তু বাদ, এইসব কিন্তু বাদ, আমরা শুধু এইটুকু নিলাম। এটার মধ্যে কোনো তড়িৎ চলো শক্তি সংযোগ আছে? না স্যার। দেখো কোনো সংযোগ আছে? না স্যার। নাই। ক্লিয়ার? বুঝতেছো? জি স্যার। না বুঝলে বলো। স্যার বুঝতেছি। তাহলে তড়িৎ চলো সংযোগ নেই, তাহলে আমরা কি দিব? স্যার তড়িৎ চলো শক্তি নাই, তাহলে আমরা কি দিব? স্যার 0 দিব। কেন? কারণ আমরা এখানে ছিল, এই যে এখানে ধরছিলাম, এখানে কিন্তু ছিল ই সংযুক্ত, কিন্তু এখানে কি সংযুক্ত আছে কোনো ই? না স্যার। নাই। এটুকুর ভিতরে কোনো সংযুক্ত নাই, তড়িৎ চলো শক্তি নাই, এই জন্য আমরা কি দিছি? 0 দিছি। জি স্যার 0 দিছি। তাহলে I1 R1 = নিচের দিকে স্যার, এই পৃষ্ঠা দিকে এই পর্যন্ত লিখে পরে উল্টে আর কোন পর্যন্ত? এই পর্যন্ত। জি স্যার লিখে পরে উল্টে। I2 R2। জি স্যার। এটা হলো স্যার এটা কি ইকুয়েশনটা বানাইতেছি? এটা দেখবো তো, এটা তো স্যার দেখো। পরে উভয় পাশে আমরা কি যোগ করবো? দেখো I1/I2। জি স্যার। এদিকে হয়ে যাচ্ছে, দেখো I2 নিচে নিয়ে R1, R2 এর নিচে নিয়ে নিয়েছি। উভয় পাশে 1 যোগ করি। তোমার কারশফের সূত্র ইকুয়েশন দিয়ে তোমার সলভ করতে হবে। জি স্যার। ঠিক আছে? ইয়া করো নাই, কি বলে, সমীকরণিক সমাধান +1, উভয় পাশে 1 যোগ করি। I2 নিলাম, I1 প্লাস কি I2 ইকুয়াল হইতেছে কি হয়? R2 প্লাস R1 জি স্যার। বাই R1। তাহলে I1 প্লাস I2 সমান কত? স্যার কত? I। জি স্যার। তাহলে এখন পাইছো কেন আমরা এই 1 নং দিছি? জি স্যার। বুঝছো? R2 প্লাস R1 বাই R1। তাহলে I2 যদি বের করতে যাও তাহলে কি হবে?
শুধু I2, জি স্যার তাহলে R1 প্লাস R2 ইন্টু I। ক্লিয়ার? জি স্যার তাহলে আমরা যদি I2 বের করতে যাই, রোধগুলোর এখানে মান বসায় দিব, আর মূল প্রবাহ I এর মানটা বসায় দিব। তাহলে মূল প্রবাহের মান কত? I না? জি স্যার মূল প্রবাহ কোনটা? I। আই আর I এর মান বসায় দিব। তাহলে এখান থেকে I2 বের হয়ে যাবে। জি স্যার তুমি যদি I2 বের হয়ে যায়, তাহলে I সমান কি? I1 প্লাস I2। জি স্যার তাহলে I জানো, I2 জানো, তাহলে I1 বের করতে পারবে না? I1 সমান কি? I মাইনাস I2। এভাবে I1 বের করতে পারবো। এটা বুঝছো? এটা হলো কিসের সূত্র? এখন এটা কিভাবে কাজে লাগে আমরা একটা অঙ্ক করি। অঙ্ক দেখলে বুঝবো। দেখো কি বলছে, দেখো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। জি স্যার এটা তো পারবাই। জি স্যার তুল্য রোধ হ্যাঁ, দেখো আর দরকার নেই, এইটাও তো কিশোর সূত্রে আসেনি। এটাও কিশোর সূত্রে আসেনি, কিশোর সূত্র চাই না। এটা কার সব কই? কি বলছে? 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষ সমান্তরাল সংযোগে, যেমন 5 ওহম 10 ওহম সমান্তরালে সংযুক্ত, এর সাথে 2 ভোল্টের একটি তড়িৎচালক কোষ সংযুক্ত, যার অভ্যন্তরীণ রোধ হইল 2 ওহম। ঠিক আছে? কিশোর সূত্র প্রয়োগ করে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ মানে কি? স্যার অভ্যন্তরীণ রোধ মানে বলে ওই গত ক্লাসে বলি না যে কোষের ভিতরে, ব্যাটারির ভিতরে একটা নিজস্ব রোধ থাকে, এটা হলো অভ্যন্তরীণ রোধ। তাহলে কিশোর সূত্র প্রয়োগ করে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ মানে কি? এখানে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ মানে স্যার কোষ দ্বারা প্রেরিত স্যার I তো এটাই I মূল যে প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ I বের করতে বলছে। ঠিক আছে? এবং প্রত্যেক রোধের মধ্যে প্রবাহ বের করতে। প্রত্যেক রোধের প্রবাহ মানে কি? এই রোধের প্রবাহ কত? I1। R2 রোধের প্রবাহ কত? I2। আবার আচ্ছা, আর এই রোধের প্রবাহ কত? I, সোজা I। জি স্যার ক্লিয়ার? জি স্যার তাহলে এগুলো বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে সেম দেখো বর্তনী আইকা নিব একটা। জি স্যার বর্তনীটা একটা আইকা নিই। জি স্যার ঠিক আছে? এটা কি I1? জি স্যার রোধটা কত, মান কত? 5 ওহম। 5 ওহম সমান R1। R2 সমান কত? স্যার R2 সমান 10 ওহম। এটা হলো I2 প্রবাহ। জি স্যার স্মল r সমান কত? স্যার স্মল r সমান 2 ওহম। E সমান কত? E সমান 2 ভোল্ট। জি স্যার এখন সেই আগের কথা, এখানে একটা বিন্দু A ধরে নিই। ঠিক আছে? এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু B ধরে নিই। ঠিক আছে? এখানে নেই C, এখানে নেই D। ঠিক আছে? তাহলে আমরা এখন বর্তনী শুরু করি। হতে পারে D A। ঠিক আছে? জি স্যার বলছে D A R1 জি স্যার B C D তে। বর্তনীটা বুঝছো? স্যার আবার একটু বলুন। D A জি স্যার D A B R1 ও R1 R1 টা ইনক্লুড করবে না তুমি? একটা রোধ ইনক্লুড করবে না? R1 পরে B, পরে আবার C D। স্যার এটা কি কার সাথে দ্বিতীয় সূত্র প্রয়োগ করতেছে? হ্যাঁ, পরস্পর দ্বিতীয়। প্রথম সূত্র প্রয়োগ করো তুমি এ বিন্দুতে। আচ্ছা, এ বিন্দুতে প্রথম সূত্র প্রয়োগ করো দেখি, বলো। প্রয়োগ করো। স্যার I সমান R প্লাস R1। হয় বেটা? R প্লাস R1 মানে না স্যার R1। কোন প্রবাহটা আসতেছে বলো? স্যার I আসতেছে, যাচ্ছে কোনটা কোনটা? স্যার I1 প্লাস I2। এই তো বেটা, R1 বলছিল কেন? হ্যাঁ জি স্যার এটা হচ্ছে প্রথম সূত্র। এটা হলো 1 নং। জি স্যার তাহলে এখন আমরা বদ্ধবর্তনী তৈরি করি। বলো বদ্ধবর্তনী বলো আমারে। স্যার D A R1 B B C D D তে। জি স্যার ক্লিয়ার? তাহলে দেখো আমরা ঘুরবো কিভাবে? এইভাবে ঘুরবো। জি স্যার ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। জি স্যার তাহলে ঘড়ি দেখো, এই প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে আছে না? জি স্যার
এখানে প্রবাহটা ঘড়ি কাটার দিকে আছে না, জি স্যার। এই প্রবাহটা ঘড়ি কাটার দিকে আছে না, আচ্ছা, ঠিক আছে। এইভাবেই তো ঘুরতেছে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে সবগুলো ধরনের প্রবাহ সবগুলো দিক পজিটিভ, তাহলে আমরা লিখবো I1 R1 জি স্যার। রোধ এবং তার আনুষঙ্গিক প্রবাহের গুণফল প্লাস আর কোন রোধ আছে এই বদ্ধ বর্তনী যে তুমি তৈরি করলা এটা বাদ দিলে আর কোন রোধ আর আছে? স্যার। স্মল আর। জি স্যার। তাহলে এখানে হবে আই স্যার মানে ঘড়ির কাঁটার দিকে মানে স্যার এটা আবার একটু বলুন স্যার। দেখো, ধরো বর্তনীটা এরকমই তো, যে এরকমই তো তুমি ধরছো জি স্যার। বর্তনীটা নাকি? এর নিচেরটা তো বাদ, এটা তো বাদ। জি স্যার। এই আই প্রবাহটা এইদিকে, ঠিক আছে? I1 প্রবাহটা এখানে চিত্র অনুযায়ী, আবার এখানে কি আই প্রবাহ, জি স্যার। এখানেও কি আই প্রবাহ। তাহলে সবটা এভাবে ঘুরতেছে না প্রবাহটা? জি স্যার। এভাবে ঘুরতেছে কিনা? ঘড়ি কাটা কোন দিকে ঘুরে? স্যার এদিকে এইভাবেই তো ঘুরে, জি স্যার। এই জন্য ঘুরে। এখন কোনোটার প্রবাহ যদি উল্টো হইতো, ধরো এটার প্রবাহ একটু উল্টো হইলো, এইভাবে যদি এটা প্রবাহটা হইতো, তাহলে তুমি যদি ঘড়ির কাটার দিকে প্রবাহটা ধরতো, তাহলে এটা কি এটা উল্টো পড়তো না? প্রবাহটা উল্টো পড়তো কিনা? তখন এটাকে তুমি নেগেটিভ ধরা লাগতো, তোমার মাইনাস ধরা লাগতো প্রবাহটা। বুঝছো সেটা? মানে স্যার যদি এইভাবে যেত আর কি। হ্যাঁ, এই প্রবাহটা যে কোনো একটা প্রবাহ, সবগুলো তো একই দিকে, সবগুলো প্রবাহ একই দিকে না। দেখো এই প্রবাহটা এইদিকে, এই প্রবাহটা এইদিকে, এই প্রবাহটা এইদিকে। তাহলে ঘড়ি কাটা যদি তুমি এভাবে ধরো, এভাবে ঘুরে, তাহলে এই প্রবাহটা ঠিক আছে না? জি স্যার। তাহলে এই প্রবাহটা ঠিক আছে না? জি স্যার। এদিকে নামার সময় এই প্রবাহটা ঠিক আছে না? জি স্যার। ক্লিয়ার? এই জন্য এটা ঘড়ি কাটার দিকে বলে সবগুলো প্রভাব, এই তড়িৎ প্রবাহ আমরা কি ধরি? পজিটিভ ধরি। সবগুলো তড়িৎ প্রবাহ কি ধরি? পজিটিভ স্যার। কিন্তু কোনো একটা দিক, যেমন বলে এখানে দেখো, এখানে দেখো, তুমি যখন এইভাবে ধরবা, ঠিক আছে, ঘড়ি কাটার দিকে, দেখো এটা কি ঘড়ি কাটার দিকে আছে? না স্যার। দেখো তুমি ধরছো এইভাবে, কিন্তু এটা যাইতেছে এইভাবে। ক্লিয়ার? জি স্যার। তুমি ধরছো এইভাবে, কিন্তু এটা যাইতেছে এইভাবে। জি স্যার। উল্টা দিকে ঘড়ি কাটা, এটা কিন্তু উল্টা দিকে ঘুরতেছে। জি স্যার। তাহলে এটা কি সবগুলো পাওয়ার ওই নেগেটিভ হবে? জি স্যার। মাইনাস। সবগুলোর আগে আমার একটা মাইনাস বসবে। জি স্যার। ক্লিয়ার? পজিটিভ নেগেটিভ বুঝছো? জি স্যার। আচ্ছা, এখানে যাও, আবার আমরা অঙ্ক ফিরে যাই আমরা। তাহলে সবগুলো পজিটিভ আমরা ধরে নিলাম। তাহলে এখানে কি দেখো, এই যে স্মল আর ধরছো, স্মলের প্রবাহ কোনটা? স্যার 2। স্মলের প্রবাহ স্যার স্মলার প্রবাহ তো এই দিকে। হ্যাঁ, এর ভিতর দিয়ে তড়িৎ কোনটা যাচ্ছে? আই নাকি I1? স্যার আই স্যার। আই যাচ্ছে। জি স্যার। আমরা জানি আই, এটাও আই, তাহলে আই এই ব্যাটারির ভিতর দিয়ে আই যাচ্ছে। জি স্যার। তাহলে আই ইনটু আর, জি স্যার। ইকুয়াল কি হবে? আর ই সমান ই। ই সমান 2 ভোল্ট। জি স্যার। ক্লিয়ার? বুঝছো বিষয়টা? বুঝতেছো? আচ্ছা, আই সমান কি আবার বলো? আই সমান কি? স্যার আই সমান স্যার I1 প্লাস I2। I1 প্লাস I2। জি স্যার। তাহলে এখন আমরা রোধগুলো একটু মান বসাই দিই। দেখো আর এর মান কত, আর 1 এর মান কত? স্যার R1 এর মান স্যার 5 ওহম। ওই যে 5 ওহম। 5 ওহম। 5I1, ঠিক আছে? জি স্যার। প্লাস আর এর মান কত? স্যার আর এর মান স্যার 2 ইনটু জি I, স্যার। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে 5I1 প্লাস 2 ইনটু I এর মান যেহেতু I1 প্লাস I2, জি স্যার। আমরা বসাই দিলাম, ইকুয়াল টু 5I1 প্লাস 2I1 প্লাস 2I2 ইকুয়াল টু, জি স্যার। বিষয়টা বুঝছো? তাহলে 5I1 প্লাস 7I1 হবে না? জি স্যার। 5 আর 2 7 I1 প্লাস 2I2 ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা ধরে নিব কত নম্বর? 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 2 নম্বর 2 সমীকরণ। নম্বর সমীকরণ। ক্লিয়ার? জি স্যার। কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, স্যার আর 2 তৈরি করব না। এখন এ, ঠিক আছে, R1, বি R2, এ তে আমরা শুধু এইটুক বর্তনী নিছি। এটা কি একটা বদ্ধ বর্তনী না? জি স্যার। এই বদ্ধ বর্তনীটা নিছি। স্যার আগেরটা কি খোলা বর্তনী? আগেরটাও তো বদ্ধ বর্তনী বেটা। জি স্যার। দেখো এই যে তুমি বর্তনীটা নিলা, এই বিন্দুতে আসলা, এটা কি বদ্ধ বর্তনী হইল না? জি স্যার। বুঝতে বুঝছো? এটার কি ছোট বর্তনী নাকি? ছোট থাক বড় থাক, তোমার জি স্যার। সিস্টেমের বদ্ধ বর্তনী নেওয়া। তুমি চাইলে এটাও নিতে পারতা, এই যে ডি এ R2, ঠিক আছে, বি সি ডিতে, এটাও বদ্ধ বর্তনী। এটাই নেই স্যার। এটা নিবা, জি স্যার। নেও, সেম হবে। দেখো
তাহলে আমরা যদি নেই ডি জি স্যার এ R2 জি স্যার R2 বি বি সি ডিতে, ঠিক আছে? স্যার তাহলে ডি এ R2 বি সি ডি তে, ঠিক আছে? দেখো কি হয়। তাহলে R2 প্রবাহ কোনটা? স্যার 10 আর এটা R2 প্রবাহ স্যার R2 প্রবাহ স্যার 10 ওহম না স্যার আই স্যার I2 I2 জি স্যার I2 তাহলে R2 ইন্টু I2 নাকি? R2 ইনটু I2 R2 স্যার I2 ইনটু R2 দিলো তো এক কথাই, তোমার ইচ্ছা। পরে আর কোন রোধ আছে R2 ছাড়া? না স্যার কেন এই রোধটা? আর আছে জি স্যার আর আছে IR তাহলে IR বা RI যা ইচ্ছা, IR ইকুয়াল টু, জি স্যার যেহেতু E সমান ইকুয়াল E হয়, জি স্যার তাহলে R2 এর মান কত? 10 জি স্যার 10 I2, আর এর মান কত? স্মল এর মান কত? 2 জি স্যার 2 I জি স্যার ইকুয়াল টু, তাহলে আমরা যদি এই I ভাঙি তাহলে কি বসাবো? I যদি ভাঙি তাহলে কি বসাবো? স্যার I যদি ভাঙি তাহলে I এর মান কত? স্যার I1 প্লাস I2 I1 প্লাস I2, তাহলে 2I1 প্লাস I2 2I2 ইকুয়াল টু, তাহলে এখানে কি 2I1 হয় প্লাস কত? 12I2 ইকুয়াল টু না? এটা 3 নম্বর সমীকরণ। এখন দেখো, এই যে এটা 3 নম্বর সমীকরণ, আর এটা কত নম্বর? স্যার এটা 2 নম্বর। 2 নম্বর। তাহলে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ থেকে তোমার I1 I2 যে কোনো একটা মান বের করতে জি হবে। স্যার কিভাবে বের করবো আমরা? স্যার দুইটা স্যার একটা যোগ করব একটা মানে বিয়োগ করব আর কি দুইটা একটা থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি। এখন জি স্যার কিন্তু কোনোভাবে মিলার চান্স দেখতেছি না, ঠিক আছে? দেখো এখানে 7 আর এখানে কত? 2 জি স্যার আর এখানে 12, এখানে 2 2 2, জি ঠিক আছে? তাহলে আমরা কি করব? 1 নংকে 2 দ্বারা, ঠিক আছে, এবং 2 নংকে 7 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। জি স্যার ঠিক আছে? তাহলে 2 ইন্টু 2, ঠিক আছে, জি স্যার মাইনাস 3 ইন্টু 7 করে, তাহলে কি হবে? এদিকে দেখো, এটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 7 গুণে 14, জি স্যার 4 2 গুণে 4, এটা উপরে 2 14, হ্যাঁ জি স্যার 14 I1 না বলো কি স্যার পরে সমান 4 জি স্যার এটাই পরে এইটারে আমরা কি দিয়ে গুণ করব? 7 দ্বারা। 7 দ্বারা, তাহলে 7 গুণে 14 I1 পরে প্লাস 24 এবারে 7 বারং কত? ও 5 বারং 60, 7 বারং 96, হ্যাঁ না স্যার 96 না তো স্যার 5 বারং 60, 6 বারং 72, 94 84 8 বারং 84 স্যার I2 প্লাস 7 গুণে 14, তাহলে মাইনাস হয়ে যাবে। এটা কি 0 মাইনাস, এটা 0, জি স্যার এটা কত হয়? মাইনাস কত আসে দেখো? মাইনাস 4 43 মাইনাস 80, মাইনাস 10, ও 4 তো 41 মনে আছে। তাহলে I2 সমান কি হবে? 10/80, তাহলে 1/8 দেখো কত আসে? স্যার আবার ক্যালকুলেটরে চাপ দিয়ে দিতে পারে 1/8 কত আসে? 1/8 স্যার 0.125 125 জি স্যার অ্যাম্পিয়ার। জি স্যার ক্লিয়ার? তাহলে I2 এর মান, ঠিক আছে, জি স্যার I2 এর মান আমরা এই 3 নঙে বসিয়ে পাই। I2 এর মান কোথায় বসিয়ে? 3 নম্বরে বসিয়ে 3 নং, 3 নঙে I2 এর মান বসিয়ে পাই মান বসিয়ে জি স্যার পাই। কি পাই দেখো? 2I1 প্লাস 12 ইন্টু 0.125 ইকুয়াল টু, দেখো কত আসে? এটা বার দেখুন করো, ক্যালকুলেটর চাপো। 12 ইন্টু 0.125 স্যার 1.5 তাহলে I1 ইকুয়াল 0.5/2 কত আসে দেখো? তাহলে 0.125 আসে বলে। স্যার 0.25 জি স্যার হ্যাঁ 0.25 অ্যাম্পিয়ার। জি স্যার I1 অটোমেটিক বের হয়ে গেছে। জি স্যার আমরা আর কি বের করতে হবে? মূল প্রভাব I, জি স্যার I1 প্লাস I2 প্লাস I2 জি স্যার
তাহলে কত 0.25 প্লাস 0.125 কত আসে দেখো স্যার 0.375। 375 এম্পিয়ার। জি স্যার। এটাই হলো আনসার। জি স্যার হয়েছে। ধরছো বুঝছো? জি বুঝছি স্যার। মাথা কিছু ঢুকছে? জি স্যার, মানে এটা হচ্ছে মানে কিরশফের স্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র প্রয়োগ করে অঙ্ক করছে আর কি। তোমার কিশোর যত অঙ্ক আছে সবগুলোতেই প্রথম সূত্র স্যার দুইটা সূত্রই নাকি আরো আছে? না, দুইটা সূত্রই, কিশোর দুইটা সূত্রই। তাহলে তো হয়েছে। এই দুইটা সূত্রই তোমার প্রয়োগ করতে হবে, দুইটা সূত্র দিয়ে তোমার অঙ্ক করতে হবে। বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এই অঙ্কটা দেখো, অঙ্কটা দেখো, অঙ্কটা বুঝো কিনা দেখো। স্যার এটা হ্যাঁ, একটা তড়িৎ বর্তনীর নিচে দেওয়া হলে বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কিরশফের সূত্র প্রয়োগ করুন। অঙ্কটা দেখো কি করছে দেখো। শুরু থেকে বুঝো, বোঝার চেষ্টা করো। দুইটা বর্তনী। হ্যাঁ, সমস্যা কি? দুইটা জি বর্তনী। স্যার। E1 সমান 3 ভোল্ট এটাই থেকে গেছে। একটু মানে দেখবি আবার এই জায়গাতে E1 এটা I1 প্লাস I2 সমান I3। এনার্জি যেমন স্যার I3 দিছে, কিন্তু আমি যদি স্যার শুধু I দেই। তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে তুমি তো চিত্র দেখে করবে না। জি স্যার। তোমার অতিপর যে চিত্র থাকবে এখানে দেখো, এই যে এই বিন্দুতে, এই যে বিন্দুটা, জি স্যার। এখানে আসছে কোন কোন প্রবাহ? I1 আর I2 আসতেছে এই বিন্দুতে, যাচ্ছে কোনটা? I3 যাচ্ছে। তাহলে তুমি I3 সমান I1 প্লাস I2 দিতে হবে। ও, সেটা বুঝছো? তোমার যদি এখানে I থাকতো তাহলে তুমি দিতে পারতা। জি স্যার। ক্লিয়ার? বুঝছি স্যার। কিন্তু তোমার চিত্র তো I3 দেওয়া, এই জন্য কিছু করার নেই, দিতে হবে। স্যার বুঝছি স্যার, এটার মতোই স্যার। পারবা? পারম স্যার। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই হুইস্টন ব্রিজে। জি স্যার। ব্রিজ, স্যার পিস্টন ব্রিজ। হুইস্টন। ও হুইস্টন ব্রিজ। কিরশফের সূত্র হুইস্টন ব্রিজের নীতি স্যার। হুইস্টন ব্রিজ নীতি, জি স্যার। ঠিক আছে, সোজা কথা, সহজভাবে বুঝো। এটা এরকম, এটা একটা বর্তনী, ঠিক আছে? জি স্যার। এখানে একটা প্রবাহ, এখানে একটা রাখা হলো গ্যালভানোমিটার। কি রাখা? গ্যালভানোমিটার। জি স্যার। জি স্যার। তড়িৎচালক শক্তি E, ঠিক আছে? জি স্যার। প্লাস মাইনাস, এই রোডটার নাম হলো P। স্যার ওদের নাম P আর থাকতো না? PQ আর S, ঠিক আছে? বুঝছো? এখানে প্রবাহটা হলো I1, এটা প্রবাহ I3, এটা হলো I2, এটা হলো I4। উল্টা পাল্টা না, এই যে দেখো, এটা হলো I1। স্যার 2 দেওয়া দরকার আছে না? না, কারণ তোমার এই মূল I প্রবাহ কয়টা ভাগ, প্রথমে কয়টা ভাগ হয়েছে? দুইটা। একটা হলো I1, একটা I2। জি স্যার। ঠিক আছে, পরে এইখানে দেখো, এইটার ভিতর দিয়ে আরেকটা তড়িৎ প্রবাহ চলে যায়, হলো IG। ঠিক আছে, এই I1 যখন এই বিন্দুতে যাবে তখন সে আবার দুইটা ভাগ হবে, একটা হলো I3 আর একটা হলো IG। ঠিক আছে, আবার এই I2 যখন এই বিন্দুতে যাবে ওর সাথে আবার IG যুক্ত হবে। জি স্যার। এই I2 আর IG একত্রে যুক্ত হয়ে I4 গঠন করবে। জি স্যার। ঠিক আছে, I4 এই বিন্দুতে আসবে, I3 এই বিন্দুতে আসবে, দুইটা একত্রে মিলে আবার I তৈরি করবে। জি স্যার। ক্লিয়ার? এই হইল হুইস্টন ব্রিজের তড়িৎ প্রবাহ। হুইস্টন ব্রিজের নীতি অনুসারে যদি IG এর প্রবাহ, IG প্রবাহটা IG সমান 0 হয়, IG সমান 0 হয়, তাহলে
পি বাই কিউ ইকুয়াল আর বাই এস হবে। পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, এটাই হলো হুইস্টন ব্রিজ। স্যার এটা কি সূত্র নাকি? হ্যাঁ সূত্র, পি বাই কিউ মানে প্রথম রোধ জি স্যার এবং দ্বিতীয় রোধের অনুপাত তৃতীয় রোধ এবং চতুর্থ রোধের অনুপাতের সমান সমান। জি স্যার পরস্পর সমান হয়। ক্লিয়ার? জি স্যার। কখন? শর্ত হলো আইজি সমান কত হইলে? আইজি আইজি সমান 0 হইলে, 0 হইলে, আইজি সমান 0 হইলে। 0 হইলে। এখন এটা থেকে কিভাবে অঙ্ক আসে? জি স্যার ঠিক আছে, জি স্যার আমরা একটু ইয়াতে যাই। জি স্যার অঙ্ক থেকে স্যার এই যে এইটা না, ওই উপরেরটা পুরো। স্যার একটি হুইস্টন ব্রিজে হুইস্টন ব্রিজের 4 বাহুতে ধরো পি সমান কত দেওয়া? স্যার যথাক্রমে 6, পরে আর সমান স্যার 18, কিউ সমান 10। না, পি কিউ সমান কত? 18। জি স্যার তারপর আর সমান 10, জি এস স্যার সমান 60 জি স্যার ওহম কি রোধযুক্ত নাকি? স্যার পি কিউ, জি স্যার পি কিউ আর এস, সিরিয়ালের কি পি পি কিউ কিউ আর আর এস। এস। ঠিক আছে, তাহলে জি কি স্যার। বলছে চতুর্থ বাহুতে কত মানের রোধ? একটি রোধ যুক্ত কিভাবে যুক্ত করলে বিচ্ছিন্ন সম অবস্থায় আসবে? সম অবস্থা হলো এইটা। জি স্যার তার মানে এখানে যে কোনো একটা রোধ বেশি বা কম আছে। জি স্যার ঠিক আছে, তাহলে বলছে চতুর্থ বাহুর কথা, চতুর্থ বাহু এস, তাহলে হইতে পারে এস বাহুতে বেশি আছে অথবা এস বাহুতে কি মানে কি স্যার বললাম না। এই যে দেখো পি বাই সূত্র অনুযায়ী কি জি পি স্যার। বাই কিউ ইকুয়াল আর বাই এস। জি স্যার ঠিক আছে, এটা হলো হুইস্টন ব্রিজের সাম্য অবস্থার সূত্র। জি স্যার ক্লিয়ার? এখন এখানে যদি কোনো একটা রোধ ধরো এই পি বাই কিউ সমান কত দেখো তো হিসাব করে। স্যার পি বাই কিউ সমান তো দেখো 6 বাই 1/3। 1/3। জি স্যার ঠিক আছে, আর আর বাই এস সমান কত? স্যার 1/6। 1/6 সমান হইলো না স্যার। কিন্তু এটা তো সাম্য অবস্থা তখনই হবে যখন পি বাই কিউ করলে আর বাই এস হবে। জি স্যার তারপর কোনো একটা রোধ বেশি আছে, তাহলে কোন জি, স্যার। রোধটা বেশি? এস রুটটা এস রোধটা বেশি, কারণ এটা 6 আসছে মানে। জি স্যার তাহলে এই এস রোধের মান আমরা নির্ণয় করতে হবে এস রোধের মান কত হইলে বৃষ্টির সাম্য অবস্থায় থাকবে, মানে এস রোধের মান কত হইলে এখানে 1/3 আসবে। জি স্যার ক্লিয়ার? জি স্যার এখন আমরা যদি এবার চিন্তা করি পি এর মান কত? 6, জি স্যার কিউ এর মান কত? 18 ইকুয়াল হবে 10/s। ঠিক আছে, কারণ এস এর মানটা আমরা নির্ণয় করব। স্যার এই যে 6/18 পি বাই কিউ এর মান হ্যাঁ মান বসাইছে যে পি এর মান কত 6, কিউ এর মান কত 18। স্যার এসটা ব্ল্যাঙ্ক রাখছি। এক্সট্রা ব্রেক, কারণ বুঝতে যে এস এর সমস্যা যেহেতু বলছে এখানে চতুর্থ বাহুতে কিভাবে যুক্ত করলে কত মানের রোধ। ঠিক আছে, সাম্য অবস্থায় আসবে, তাহলে চতুর্থ বাহুতে সমস্যা। তাহলে এখানে 1/3 ইকুয়াল কি হবে? 10/s। জি স্যার তাহলে এস সমান বলো 3 × 10 30। 30 ওহম। জি তাহলে এস বাহুতে কত ওহম মান বসবে? স্যার 30 ওহম। 30 ওহম। 30 ওহম বসলেই বৃষ্টি কিসে আসবে? সাম্য অবস্থায় আসবে। জি স্যার কিন্তু তোমার আছে কত? 60 ওহম। বুঝছো? জি স্যার কিন্তু তোমার কততে আসলে সাম্য অবস্থায় আসবে? 30। 30। তাহলে 60 থেকে 30 কেমনে নিব? এই রোডটা না 60 থেকে 30 কেমনে নিব? স্যার কেমনে স্যার? এই যে দেখো তোমার কার্যকর কতটুকু হইলে কার্যকর হবে রোধ? স্যার 30 হইলে, কিন্তু জি দেওয়া স্যার। আছে কত? স্যার 60। এই যে এই অবস্থাটা। ঠিক আছে, এখন কার্যকর রোধটাকে আমরা ধরে নিই তুল্য রোধ। ঠিক আছে, জি স্যার 1/30 ইকুয়াল হবে 1/60 প্লাস 1/r ড্যাশ। আমি জিনিসটা এটা কিরকম দেখো, তোমার রোধটা কত? এটা 60। জি স্যার 60। আর এটার সাথে এমন একটা রোধ বসাইতে হবে সমান্তরালে যাতে এই দুইটা তুল্য রোধ 30 আসে। জি স্যার এটা হলো তোমার টেকনিক, তুমি একটা রোধকে কিভাবে কমাইবা। জি স্যার সেটা বুঝছো? মানে স্যার একটা রোধ যেহেতু তোমার 60 দেওয়া, তোমার কার্যকর রোধ কত? 30 না? জি স্যার আর তোমার এই রোধটা কমাইতে হবে না 60 থেকে। তাহলে কি উপায় কি? তুল্য রোধ তৈরি করা এমন একটা সমান্তরালে উপায় কি? সমান্তরালে তুল্য রোধ তৈরি করা। জি স্যার এখন তোমার যদি কথা থাকতো 10, ঠিক আছে, ধরো তোমার 10 ওহম দাও কিন্তু কার্যকর রোধ হইলো 30, তাহলে তুমি কি করতে? সমান্তরালে আর একটা যদি তুমি 20 ওহমের রোধ বসাই দিতে তাহলে মোট কত আসতো? আর এস কত আসছো? স্যার আচ্ছা এইসব বাদ দাও। দেখো তোমাকে আমি বললাম যে এখানে একটা রোধ 10 ওহম আছে। ঠিক আছে, তুমি এই রোধটাকে 30 ওহম বানাও,
কিভাবে বানাবো? স্যার আরেকটা যোগ করাম স্যার। কিভাবে যোগ করবা? স্যার ইয়াতে এই শ্রেণীতে না সমান্তরালে? স্যার শ্রেণীতে কত যোগ করবো? 20। 20। তাহলে তোমাকে যদি একটা রোধ বাড়াইতে বলে, ঠিক আছে, একটা রোধের মান কি করতে পারে? বাড়াইতে বলে, তাহলে তুমি কিভাবে যোগ করবা? শ্রেণীতে যোগ করবা। কিভাবে যোগ করবা? শ্রেণীতে যোগ করবা। তোমাকে যদি বলে, আমি যদি তোমাকে বলি এটা হলো একটা 20 ওহমের রোধ। জি স্যার। 20 ওহম, তুমি এটা কমায়া 10 ওহম তৈরি বানাও, তাহলে কিভাবে বানাও? স্যার সমান্তরালে। এটা একটা সমান্তরালে এমন একটা রোধ বসানো লাগবে, ধরো আর ড্যাশ মানে একটা রোধ বসানো লাগবে যাতে এটা তুল্য রোধ 10 হয়। জি স্যার। তাহলে আমরা তুল্য রোধ কত ধরে নিব? 10। তাহলে সেম দেখো, তুল্য রোধ ধরে নিব এরকম 1/10। তো যেহেতু তোমার 10 হলো তুল্য রোধ, সমান হবে কি 1/20 প্লাস 1/r ড্যাশ। ঠিক আছে, তাহলে তোমার মান বের করতে হবে কোনটার? আর ড্যাশের। উভয় পক্ষের কি স্যার এই যে 10 দিয়ে? না বেটা, এটা এর কি ও এটা যদি বলে যে সেম, এখন তুমি 1/r বের করতে চাও, 1/r ড্যাশ বের করতে চাও, তাহলে 1/30 মাইনাস 1/60। ঠিক আছে, এখান থেকে কি এটা আর ড্যাশের মানটা বের হবে না? জি স্যার। আর ড্যাশের মানটা বের হবে। তখন বলবা আমি 60 ওহম রোধের সাথে, ঠিক আছে, এই আর ড্যাশের মান যত বের হইল, এত রোধ যদি সমান্তরালে সংযোগ করি তাহলে উক্ত বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে। আর ড্যাশের মানটা স্যার বলবো? হ্যাঁ, তোমার আর ড্যাশের মানটা এখান থেকে বের করতে হবে। জি স্যার। তাহলে উক্ত যে বৃষ্টি তোমার বলছে, প্রশ্ন বলছে কি দেখো, 60 ওহম রোধ যুক্ত আছে, চতুর্থ বাহু মানে কি 60 ওহম রোধ যেটার সাথে যুক্ত, কত মানের রোধ যুক্ত করলে, কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে, এটা বুঝছো? তাহলে এই চতুর্থ বাহুতে কার্যত রোধ কত? কার্যকর রোধ কত? স্যার কার্যকর রোধ স্যার 30 ওহম, যেটা একটু আমরা হিসাব করে বের করছি। কার্যকর রোধ কত? 30 ওহম। তাহলে তোমার দেওয়া আছে কত? 60। জি স্যার। দেওয়া আছে কত? 60। তাহলে 60 থেকে তোমার 30 নিতে হবে। তাহলে তুমি কিভাবে সংযুক্ত করবে আরেকটা রোধ? স্যার এই যে সমান্তরালে। তাহলে তো কত রোধটা সমান্তরাল সংযোগ করবে এটা তোমার বের করতে হবে। তাহলে S2 মানও দেখো 60 হয়ে গেছে। জি স্যার। যেটা তুমি বের করবা। ঠিক আছে, তাহলে তোমার 60 ওহম রোধের সাথে এই যে আর ড্যাশের মান আসছে 60। জি স্যার। তাহলে এই যে 60 ওহম রোধের সাথে যদি আরেকটা 60 ওহম রোধ আমরা যুক্ত করি সমান্তরালে, তবেই এই বৃষ্টি কিসে আসবে? সাম্য অবস্থায় আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি আরেকটা লিখব নাকি? জি স্যার। করো। জি স্যার। দেখো, চতুর্থ বাহুর সাথে এটা স্যার আইজি বুঝছি স্যার। স্যার I2 I3 এটা দিলেন না? এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, বুঝছি স্যার। তোমার প্রশ্ন হলো চতুর্থ রোধের সাথে জি স্যার কত রোধ কিভাবে যুক্ত করলে, হ্যাঁ, চতুর্থ বাহুর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে? থাকবে। জি স্যার। করো। সূত্রটা নাকি 1 প্লাস পি বাই কিউ। 1 প্লাস না স্যার, পি বাই কিউ সমান আর বাই এস। এটা স্যার তো পি কিউ চিহ্নিত করে দিচ্ছি। করো। কি কত?
10 পরে Q? স্যার কিউ স্যার 30 আর স্যার 60 আর 60 হইত বেড়া আর সমান 15 স্যার পি কিউ হ্যাঁ পরে আর কোনটা ওই যে ওইটা জি স্যার পি জি কিউ আর এস ও আমি মনে স্যার এইভাবে কি না না স্যার তাহলে কি এইভাবেই ধরবো সবকিছু হ্যাঁ সবই পি কিউ আর এস আর এস এস 60 ধরবো এটা তোমার চতুর্থ বাহুতে ও স্যার 75 জি স্যার হিসাব করো না স্যার 75 না আরে 3 5 15 45 জি স্যার 45 তাহলে এস বাহুতে কত রোধের দরকার স্যার 45 45 আছে কত স্যার 60 তাহলে কি আমরা 45 স্যার বানাবো সমান্তরালে কত যুক্ত করবো এটাই বার করতে জি হবে স্যার সমান্তরালে এই এটার মতো কত যুক্ত করবা স্যার 1 বাই হ্যাঁ ধরো 1 বাই পি কিউ সমান 1 বাই 3 স্যার 3 1 বাই 3 কেন স্যার এই যে হেই বেটা জি স্যার তোমার এই 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 বাহুটাতে তোমার 45 রোধের ওহম রোধের দরকার জি স্যার আছে কত 60 তাহলে এই বাহুর সাথে তুমি কোনো একটা রোধ এটার মান 60 নাকি জি স্যার এটার সাথে একটা এমন একটা রোধ সমান্তরালে যুক্ত করবা যাতে এটা তুল্য রোধ হয় 45 এটা হলো তোমার টার্গেট বেটা স্যার তাহলে এটা কি লিখছিলেন স্যার এটা তো 1/30 বেটা এটা কারণ এটার মান আসছে 30 এই যে হয় যে 30 আসছে কত আসছে 30 তুল্য রোধ এটার মানে কি এই এস এর মান আসছে 30 কিন্তু এস এর মান কত দেওয়া 60 দেওয়া তাহলে স্যার এইভাবে লিখবো 1 বাই 45 সমান হ্যাঁ 1 বাই 45 সমান 1 বাই 60 প্লাস 1 বাই যত স্যার এস হ্যাঁ তাহলে স্যার 1 বাই 180 তাহলে এস এর মান স্যার 80 180 তাহলে এস এর মান তাহলে এই 180 কি যুক্ত করবা স্যার 180 হ্যাঁ কার সাথে কি যুক্ত করবা স্যার 180 ওম রোধ স্যার 60 ডিগ্রি না স্যার 60 রোধের সাথে হ্যাঁ কি যুক্ত 60 ওমের সাথে সমান্তরালে সংযুক্ত করলে এই বীজের বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে সমস্ত মাথায় ঢুকছে জি স্যার বুঝছো জি স্যার এই গেল তোমার হুইস্টন ব্রিজ জি স্যার এরপরে আর কি আছে দেখো বই বের করো আরেকটা জিনিস জি স্যার Yes. স্যার এই কি স্যার যেটা তো শার্ট নাকি শান্ট স্যার হুস্টন ব্রিজ তো শেষ না হ্যাঁ হুইস্টন ব্রিজ শেষ জি স্যার শান্ট শান্ট জিনিসটা কি স্যার জানি না শান্ট হইল জি স্যার ধরো এটা গ্যালভানোমিটার কি এটা আগে জানতে হবে গ্যালভানোমিটার দুই ধরনের জি স্যার এটা হলো ভোল্ট মিটার একটা হলো অ্যামিটার এমিটার ঠিক আছে কয় ধরনের দুই ধরনের একটা ভোল্ট মিটার একটা এমিটার অ্যামিটার ভোল্ট মিটার দিয়ে কি হিসাব করি আমরা ভোল্টেজ কত যে প্রান্তে বিভব পার্থক্য কত বিভব পার্থক্য এটা হিসাব করি কিসের সাহায্যে স্যার ভোল্টমিটারের ভোল্টমিটারের সাহায্যে আর একটা হলো অ্যামিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করি কি নির্ণয় করি তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ ঠিক আছে স্যার এমিটার কি গ্যালভানোমিটার নাকি হ্যাঁ অ্যামিটার বললাম এই তো গ্যালভানোমিটার দুই ধরনের ও তাহলে কি অ্যামিটার গ্যালভানোমিটার হইলো না জি স্যার ভোল্টমিটার গ্যালভানোমিটার হইলো না জি স্যার
তাহলে এই যে গ্যালভানোমিটার, ঠিক আছে, এটাকে চিন্তা করে, এটা গ্যালভানোমিটার। হ্যাঁ আন্টি অল্প দিয়েন, চিনি কম দিয়েন। দেখো এখন এটা প্রবাহ তড়িৎ প্রবাহটা আই, ঠিক আছে, কোনো কারণে এই আইটা অনেক বেশি হইল, জি স্যার, ঠিক আছে, আই অনেক বেশি হইলো, যার এই গ্যালভানোমিটার ভিতর দিয়ে যাবে, তাহলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে না? এর যে ক্যাপাসিটি, যে আমি এতটুকু প্রবাহ ধরো বললো যে আমি 10 এম্পিয়ার প্রবাহ পর্যন্ত সহ্য করতে পারবো, কিন্তু এই প্রবাহটা হয়ে গেল 15 এম্পিয়ার, তাহলে এই গ্যালভানোমিটার ঠিক থাকবে? কি হবে? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে নষ্ট হওয়ার প্রবণতা, এটা থেকে রক্ষা করার জন্য আমরা একটা অল্প রোধের বর্তনী সমান্তরালে ব্যবহার করি, যার মধ্য দিয়ে অল্প রোধের একটি বর্তনী আমরা সমান্তরালে ইউজ করি, ঠিক আছে, যাতে তোমার অধিক তড়িৎ প্রবাহ থেকে গ্যালভানোমিটার রক্ষা পাইতে পারে। এটাকে বলা হচ্ছে শান্ট, ঠিক আছে। পরও অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট না করতে পারে, তার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে যে অল্প মাত্রার রোধ সংযুক্ত করা হয় তাকে বলা হচ্ছে শান্ট। শান্ট, জি স্যার। তাহলে এই রোধটাকে কি বলা হবে? শান্ট, এস, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, জি স্যার। আর গ্যালভানোমিটার রোধটা হলো জি দিয়ে প্রকাশ করি, জি স্যার, ঠিক আছে। তাহলে এই যে প্রবাহটা, এটাকে বলবো আমরা আইজি, কারণ এটা গ্যালভানোমিটার তো মানে ভোল্টমিটার আর অ্যামিটার দুটো একসাথে, দুই ধরনের হইতে পারে, জি স্যার। তাহলে এটা কোন ধরনের? এটা যে কোনো একটা, এটা স্পেসিফিক না, এটা তোমার ধরো যে কোনো একটা দিয়ে দিছে, আমরা জাস্ট একটু জানি এটা গ্যালভানোমিটার, ঠিক আছে। এটা আমরা সঠিক জানি না এটা আসলে কি, ক্লিয়ার? আমরা যে কোনো একটা ধরে নিয়েছি, যেটা গ্যালভানোমিটার হইতে পারে, এটা অ্যামিটার হইতে পারে, আমরা জাস্ট গ্যালভানোমিটার, জি স্যার, এটা ধরে নিলে তো কমন, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, গ্যালভানোমিটার, তাহলে এই গ্যালভানোমিটার ভিতর দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেটা হলো আইজি, জি স্যার, আইজি। আর এই অ্যামিটারের ভিতর, সরি, শান্টের ভিতর দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা বলে ধরি আমরা আইএস, কি ধরবো? আইএস, ঠিক আছে। তাহলে এই বিন্দু যদি আমরা চিন্তা করি কিশোর প্রথম সূত্র অনুযায়ী, এখানে আই সমান কি? আইজি প্লাস আইএস, জি স্যার। কিশোর প্রথম সূত্র অনুযায়ী এই বিন্দুতে আইজি সমান, কারণ আই আসছে এখানে, জি স্যার, আর যাচ্ছে কি? আইজি আর আইএস হিসেবে, জি স্যার। তাহলে ধরতে পারেন আই সমান আইজি প্লাস আইএস। স্যার এন থেকে শুরু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও বুঝছি, ক্লিয়ার? বুঝছি স্যার। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এখন এটা যদি আমরা একটা বদ্ধ বর্তনী নিই, এটা একটা বদ্ধ বর্তনী, তাহলে এটা ধরতে পারেন এরকম আইজি ইন্টু জি, ঠিক আছে, জি স্যার, মাইনাস আইএস ইন্টু এস, এস ইকুয়াল 0 ধরতে পারি। কারণ দেখো এই যে এই কড়িকাটার দিকে আর বিপরীতের কথা কনসেপ্ট অনুযায়ী, তাহলে আইজি জি ইকুয়াল আইএসএস, ঠিক আছে। তাহলে আইজি বাই আইএস ইকুয়াল কি হচ্ছে? এস বাই জি, জি স্যার, এস বাই জি। তাহলে উভয় পাশে 1 যোগ করি, জি স্যার, আইজি আইএস প্লাস 1 এস বাই জি প্লাস 1, জি স্যার, ঠিক আছে। আইএস আইজি প্লাস আইএস জি এস প্লাস জি, ঠিক আছে। তাহলে আইজি প্লাস আইএস সমান কি? স্যার আইজি প্লাস আইএস সমান স্যার এই আইজি প্লাস আইএস সমান তো এটাই, এই যে স্যার আই, ঠিক আছে। তাহলে আই নিচে কি? আইএস সমান এস প্লাস জি বাই জি, জি। তাহলে আইএস সমান হয় কি? জি, জি স্যার, বাই এস প্লাস জি, ঠিক আছে, জি স্যার, ইন্টু আই। তাহলে তোমাকে যদি বলে শান্টের প্রবাহটা বের করো, তাহলে এই সূত্র দিয়ে বের করবো শান্টের প্রবাহ, জি স্যার, আইএস, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার উল্টো চলে যাই। উল্টা কি? জি স্যার, এখানে দেখো, মানে এর প্রবাহ, আইজির প্রবাহ, হ্যাঁ আইজি প্রবাহটা, আইএস উপরে দিয়ে দিই, আইজিটা নিচে দিয়ে দিই, জি স্যার। এখানে জিটা উপরে দিয়ে দিই, এসটা নিচে দিয়ে দিই, ঠিক আছে, এটা উল্টা দিলাম আর কি। জি স্যার, তাহলে এই প্লাস 1 যোগ করি, জি স্যার, প্লাস 1 এখানে জি বাই এস প্লাস 1, ঠিক আছে। জি স্যার, আইজি আইএস প্লাস আইজি ইকুয়াল জি প্লাস এস বাই এস। আইজি প্লাস আই সমান কি? স্যার আইজি প্লাস আই, আইজি সমান জি প্লাস এস বাই এস। তাহলে আইজি সমান হচ্ছে এস বাই জি প্লাস এস ইন্টু আই, এটা হলো আইজি এত। জি স্যার, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, মাথায় থাকবে? জি স্যার, এই দুইটা সূত্র, জি স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই দুটো সূত্র মুখস্থ করে রাখবো। জি স্যার। আচ্ছা, আর কি আছে আজকে?
বায়োলজি জি বুঝছো? স্যার। স্যার শান্তি শেষ? সংশেষ জি স্যার। এই পর্যন্ত, ঠিক জি আছে স্যার। ঠিক আছে। স্যার শান্তির ব্যবহার তো এই আছে। এক কথা বেটা, এই যে এই জি সূত্র, স্যার। এই যে এই সূত্র, জি স্যার। তুমি এখানে শান্টের রোধ বের করতে তোমার যদি বলি এই সূত্র অনুযায়ী শান্টের রোধ বের করো, জি স্যার। এই, দেখো জি স্যার। তোমাকে যদি বলি তোমার আই জি দেওয়া আছে, জি স্যার। আই দেওয়া আছে, জি দেওয়া আছে, তোমার শান্টের রোধ বের করতে পারবে না এই সূত্র জি থেকে? স্যার। পারবা কিনা? স্যার পারবো। তাইলে অ্যাসিড রোধ। জি হ্যাঁ স্যার। এসটা বের করবা, জি স্যার। এসের মান বের করবা, পারবে না? পারলাম স্যার। এটাই 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 এই যে, আচ্ছা স্যার। স্যার সমস্যা ঠিক আছে। জি স্যার। আর এইখানে একটা জিনিস আছে, এটা আমরা নেক্সট দিন দেখে নিব স্যার কিভাবে এমিটারের পাল্লা, এই যে এই পয়েন্টটা, এমিটারে কিভাবে পাল্লা বৃদ্ধি করা, এটা থেকে অঙ্ক আসে। এমিটারের পাল্লা বৃদ্ধি, ও জি ঠিক স্যার। আছে। এমিটার কি, এমিটার দিয়ে কি হিসাব করে? স্যার এমিটার দিয়ে স্যার এই যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, কত পরিমাণ তড়িৎ প্রবাহ, এটা কি 10 জি স্যার। এম্পিয়ার, এটা কি 20 এম্পিয়ার, এটা কি 5 এম্পিয়ার, জি স্যার। তড়িৎ প্রবাহ কতটুকু হইতেছে, এটা আমরা কিসে হিসাব করি? স্যার এমিটার দিয়ে জি কিসে স্যার। হিসাব করি? এমিটার। আচ্ছা, কত ক্লাসেস আছে? স্যার আজকে স্যার 12 ক্লাস হয়ে গেছে। 12 ক্লাসেস স্যার আছে, বেতন স্যার কালকে স্যার। সমস্যা নেই, এটা নেক্সট দিনে দিও, জি স্যার। এটা নিয়ে তো রাখা। স্যার। আচ্ছা বায়োলজি আসছে, জি স্যার। বুঝছো? আজকে প্রাইভেট নেই তোমার?